আসসালামু আলাইকুম। পাইনিয়ার কোচিং এর অনলাইন ক্লাসে আমি এমএন হুসাইন তোমাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, গত দুইটি ক্লাসে হিসাব বিজ্ঞানের বেসিক বিষয়ের উপর আমি তোমাদের ক্লাস নিয়েছিলাম। আজকের সেই ধারাবাহিকতায় বেসিক ক্লাস চতুর্থ পর্বে আমি তোমাদের ক্লাস নিয়ে আবার হাজির হলাম। আসো, আজকের চতুর্থ ক্লাসের মূল আলোচনার বিষয় হচ্ছে হিসাব বিজ্ঞানে হিসাবের গুরুত্বপূর্ণ একটি ধাপ হচ্ছে দায় হিসাব। যে দায় হিসাব সম্পর্কে প্রত্যেক শিক্ষার্থীর ধারণা থাকা উচিত। আমরা সর্বপ্রথম জানবো দায় কাকে বলে। উত্তর, প্রতিষ্ঠানের উপর তৃতীয় পক্ষের পাওনার দাবিকে দায় বলে। যেমন আমাদের একটি প্রতিষ্ঠান আছে গাইডেন্স আইটি ইনস্টিটিউট বাংলাদেশ। এই প্রতিষ্ঠানের উপর অন্য কোনো প্রতিষ্ঠান যদি মনে করো 30 থেকে 40 বা 50,000 টাকা আমাদের কাছে পাবে, কেন? আমরা ওই প্রতিষ্ঠান থেকে বাকিতে পণ্য ক্রয় করছি। এটা হচ্ছে প্রতিষ্ঠানের পক্ষের দায়। আসো, দায়ের বেস কি হয় আমরা এটা জেনে নিব। দায়ের বেস অলওয়েজ ক্রেডিট হয়। দায় বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। আর যদি জেনারেলি আমি জিজ্ঞেস করি সম্পদের বেস কি? ডেবিট। দায়ের বেস কি? ক্রেডিট। আমি দায়ের প্রকারভেদসমূহ তালিকার মাধ্যমে তোমাদের জন্য তুলে ধরেছি। সর্বপ্রথম হচ্ছে দীর্ঘমেয়াদী দায়। দীর্ঘমেয়াদী দায় কাকে বলে আমাকে জানতে হবে। যে দায় নির্দিষ্ট সময় ব্যতীত বাড়েও না, কমেও না, হ্রাসও পায় না, বৃদ্ধিও পায় না, তাকে কি বলে? দীর্ঘমেয়াদী দায়। যেমন একটি উদাহরণ দিতে পারি, সেটা হচ্ছে কর্জ। আমি কোনো আমার নিকট আত্মীয় থেকে বা আমার শুভাকাঙ্ক্ষী থেকে আমি 5 লাখ টাকা ঋণ নিলাম একটা ব্যবসা করার জন্য। ওই 5 লাখ টাকা ওকে বললাম 1 বছর পরে দেব। মিনিমাম 1 বছর পরে যে সময় নিয়ে কারো থেকে অর্থ সংগ্রহ করা হয় সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী দায়। এরপর আসো চলতি দায়। যে কোনো মুহূর্তে, যে কোনো সময় যে দায় হ্রাস এবং বৃদ্ধি পায় সেটা হচ্ছে চলতি দায়। আমি বাকিতে 5,000 টাকার পণ্য ক্রয় করলাম, আজকে ক্রয় করছি, আজকে 7 তারিখ 7 মাস 2021, আমি 8 তারিখে কি করলাম? ওদেরকে টাকা পরিশোধ করে দিলাম, সেটা হচ্ছে চলতি দায়। এরপর আসো সম্ভাব্য দায়। যে দায় আমরা ধারণা করি যে এটা আমার দায় হিসাবে আসতেও পারে, নাও আসতে পারে। আমি ধারণা করছি আমার এত টাকা দায় হবে, কিন্তু আমার হয়নি। যেমন কিরকম? আমি লিমা লিমিটেড থেকে 50,000 টাকার আইটি সামগ্রী কিনলাম। উনারা আমাকে সময় দিয়েছে 20 দিনের মধ্যে টাকা পরিশোধ করতে হবে। আবার উনারা বলল 20 দিনের ভিতর টাকা পরিশোধ না করলে 10% সুদ দিতে হবে আপনাকে। আমি কি করলাম? সময়টা অতিবাহিত হয়ে গেল, পরিশোধ করতে পারিনি। সেই ক্ষেত্রে ওনারা আমার থেকে কি করলো? আমার থেকে সুদ ধার্য করলো। আবার দেখা যাচ্ছে যে কোনো কারণে সুদ ধার্য করেনি। এরকম দ্বিধাদ্বন্দ্বে যে দায় সেটা হচ্ছে সম্ভাব্য দায়। এই সম্ভাব্য দায়ের তেমন কোনো কাজ আমাদের হিসাবের মধ্যে থাকে না। যে দায়গুলো আমাদের বেসিক্যালি আমরা হিসাব বিজ্ঞান করার সময়, অঙ্ক করার সময় পেয়ে থাকি, তা হচ্ছে দীর্ঘমেয়াদী দায়। এখন আসো, দীর্ঘমেয়াদী দায়গুলো কি কি? দীর্ঘমেয়াদী দায়গুলো হচ্ছে দীর্ঘমেয়াদী ঋণপত্র, বন্ধকি ঋণ, ঋণপত্র, পদয় পেনশন, বিলম্বিত কর, পদয় লিজ, অর্থায়ন, ডিবেঞ্চার, কর্জ, এগুলো হচ্ছে দীর্ঘমেয়াদী দায়। আমরা অনেক সময় ডিবেঞ্চার এই ওয়ার্ডটি যখন দেখি আমরা আতঙ্কিত হয়ে যাই। এটা কি? আবার ডিবেঞ্চার, এটা কি? এটা কোথায় যাবে? এটা মনে রাখতে হবে। ডিবেঞ্চার এটা ইংরেজি ওয়ার্ড, বাংলা হচ্ছে ঋণ বা কর্জ। এরপরে আসো চলতি দায়। চলতি দায়গুলো কি কি? বিবিধ পাওনাদার। বিবিধ পাওনাদার, কারো থেকে বাকিতে পণ্য ক্রয়ের মাধ্যমে যে পাওনা সৃষ্টি হয় সেটা হচ্ছে যে বিবিধ পাওনাদার, যেটা চলতি দায়। পদয় সুদ, কোন ব্যাংক বা কোন প্রতিষ্ঠানকে প্রতি মাসে মাসে বা প্রতিদিন যে সুদ প্রদান করতে হয় সেটা বাকি যদি থেকে যায়
প্রতিষ্ঠান প্রদান না করে সেটা প্রদয়ে সুদ, প্রদয়ে নোট, স্বল্পমেয়াদী ঋণ, প্রদয়ে বেতন, প্রদয়ে মজুরি, প্রদয়ে বীমা প্রিমিয়াম, প্রদয়ে আইন খরচ, প্রদয়ে কর, প্রদয়ে লভ্যাংশ, অনুপার্জিত আয়, কুঋণ, পুঞ্জীভূত অপচয়, ব্যাংক জমাতিরিক্ত। ব্যাংক জমাতিরিক্ত, ব্যাংক জমাতিরিক্ত এই আইটেমটি অনেক গুরুত্বপূর্ণ একটি আইটেম। ব্যাংক জমাতিরিক্ত মানে আমার অ্যাকাউন্টে আছে 5 লাখ টাকা, আমি 6 লাখ টাকা উত্তোলন করছি, সেটা হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত। তবে এই ব্যাংক জমাতিরিক্ত চলতি হিসাবে সংগঠিত হয়, এটা চলতি হিসাব ছাড়া অন্য কোনো হিসাবের মাধ্যমে পাওয়া যায় না। এরপর হচ্ছে অগ্রিম খরচ, বকেয়া আয়। সকল প্রকার বকেয়া খরচ হচ্ছে চলতি দায়। সকল প্রকার বকেয়া খরচ হচ্ছে চলতি দায়। সকল প্রকার অগ্রিম আয় হচ্ছে চলতি দায়। প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদের জন্য এই চার্টের মাধ্যমে যে ক্লাসটি তুলে ধরেছি, তোমরা নোট খাতার মাধ্যমে এই দুই প্রকারের দায়গুলা ভালো করে মুখস্থ করে নিবা। তাহলে তোমাদের অঙ্ক করার সময় এবং দায়গুলা চিহ্নিত করার সময় তোমার জন্য অনেক সহজ হয়ে যাবে এবং সহজে বুঝতে পারবা। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। পরবর্তী ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।